নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বিনেশ চান্দিলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিনেশ চান্দিল মনে নেই? তাহলে আরো একটা কথা বললে সেটা বুঝতে পারবেন। আইপ্যাক, সেই আইপ্যাকের একটা কর্ণধার বিনেশ চান্দিল, আজ তাকে জামিন করা হলো। অবাক হচ্ছেন তো যে এখনো ভোট গণনা হলো না আর তার জামিন হয়ে গেল। ঠিক আমিও এই খবরটা শুনে এক্স্যাক্টলি এইরকমই রিয়াকশন দিয়েছিলাম যে বিনেশ চান্দিল আইপ্যাকের একজন কর্ণধার, যার 33% শেয়ার রয়েছে আইপ্যাকের, তাকে জামিন করা হলো। আমরা অনেকদিন আগে শুনেছিলাম 13 এপ্রিল ইডি তাকে গ্রেপ্তার করেছিল। কি কারণে? তাকে বিভিন্ন রকমের সওয়াল জবাব করা হয়েছিল। তারপর তাকে গ্রেপ্তার করা হয়, আর গ্রেপ্তারের পরে ভোট, এই যে দ্বিতীয় দফার ভোট যেই সম্পূর্ণ হয়ে যায়, ঠিক তার পরের দিন জামিন দেওয়া হয়। এবার সবচাইতে আশ্চর্যজনক কোথায় জানেন তো? সেটা হচ্ছে আইপ্যাকের এই কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরে ভোট যখন দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে তারপরে জামিন দেওয়া হয়েছে। আর এই দ্বিতীয় দফার ভোটের শেষে জামিনের জন্য যে আর্জি রাখা হয়েছিল, সেই আর্জি কিন্তু ইডির তরফ থেকে কোনো রকম বাধা সৃষ্টি করা হয়নি। এর আগে যে জামিনের জন্য আর্জি করা হয়েছিল আর কি, জামিনের জন্য আবেদন দেওয়া হয়েছিল, সেটা কিন্তু বাধা দেওয়া হয়েছিল ইডির তরফ থেকে। কিন্তু এইবার কোনো বাধা দেওয়া হয়নি। কোশ্চেন আসতেই পারে, কি হচ্ছে তাহলে? দেখুন, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না। আমার মনে হয় ইডি যে কোশ্চেন এবং অ্যান্সারের যে পালা, সেটা হয়তো শেষ হয়ে গিয়েছে, তাই ইডি আর এটা নিয়ে অবজেকশন জানায়নি। কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে একটা ভয় থেকেই গেল যে আইপ্যাকের কর্ণধার আবার ঘুরে চলে আসলো। সে আবার এমন কিছু করে দেবে না তো যে ইভিএম, ভিভিপ্যাড এবং কন্ট্রোল ইউনিট, যে ইভিএম বক্সগুলো রয়েছে, সেগুলো ওই স্ট্রং রুমেই থেকে গেল, মধ্যে থেকে ঘরে বসে এই বিনেশ চান্দিল এমন কিছু করে দিল যে আমাদের সমস্ত কিছুতে জল ঢেলে দিল। দেখুন, সেরকম হওয়ার কোনো অপশন নেই। নেই বলেই কিন্তু আজকে ওই ব্যক্তিকে বাইরে আনা হয়েছে। অনেকের মনের মধ্যে অনেক রকম কোশ্চেন আসতে পারে, কিন্তু সেগুলো ধামাচাপা দিয়ে রাখুন। এবং প্রশ্ন হচ্ছে, আমাদের কি করণীয়? আমরা দেখুন এত অ্যাক্টিভ ছিলাম, আপনারা সাধারণ মানুষ যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ ছিলেন। বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা ভিডিও দেখছি যে কোনো গাড়ি যদি একটা বুথের আশপাশ দিয়ে হয়তো 1 থেকে 2 বার যাওয়া আসা করেছে, তাহলে সেটা যদি ইলেকশন কমিশনের কোনো গাড়ি না হয়ে থাকে, তাহলে কিন্তু তার উপরে অ্যাকশন নেওয়া হয়েছে। তো সাধারণ মানুষ যখন অ্যাক্টিভ, তখন কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। স্ট্রং রুম সম্পূর্ণভাবে সিকিউর। আমরা কয়েকটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবেন স্ট্রং রুমে কিভাবে সিকিউরিটির সঙ্গে রাখা হয়েছে ওই ইভিএম এর সমস্ত মেশিনগুলো। তো সেগুলো আপনারা দেখতে পাবেন, ইলেকট্রিক মেশিনগুলো, কন্ট্রোল ইউনিট আছে, ভিভিপ্যাট আছে এবং ব্যালট ইউনিট আছে। তো প্রত্যেকটাই কিভাবে ওখানে রাখা হয়েছে সেটা আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ভিতরে, ওই যে স্ট্রং রুমের ভিতরে যে বাউন্ডারি রয়েছে, যে গেট রয়েছে, সেই গেটের ভিতরে কোনো থানার পুলিশ তাদের অ্যালাউ নেই। ইভেন আমরা এটাও দেখেছি যে যে বুথে ভোট গ্রহণ করা হলো, ভোট দেওয়া হলো, সেই বুথের ভিতরে কিন্তু কোনো থানার পুলিশ বা থানার কোনো কর্মীর অ্যালাউ নেই সেখানে। যদি সে যায়, তার জন্য কিন্তু রীতিমতো অ্যাকশন নেওয়া যেতে পারে, সে যে কেউ নিতে পারে। তো স্ট্রং রুমেও এখন কিন্তু কন্ডিশন অত্যন্ত স্ট্রং। সেখানে ঠিক আটঘাট বেঁধেই রাখা হয়েছে। এখন সমস্যা হচ্ছে যখন কাউন্টিং চলবে সেই সময় কার কি করণীয়। দেখুন, আমার এক্সপিরিয়েন্স খুব একটা আমি নেই, তবু আমি বলছি, যখন স্ট্রং রুমের ভিতরে আপনারা যাবেন, আপনাদের যখন কাউন্টিং হবে, তখন আপনারা সবসময় সজাগ থাকবেন। যে নাম্বারগুলো শো হবে, সেই নাম্বারগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে নোট ডাউন করতে হবে। নোট ডাউন করে ইনস্ট্যান্ট যদি কোনো রকম গড়মিল দেখেন, অবশ্যই আপনাদের যে ফর্ম, যেটা প্রিসাইডিং অফিসার আপনাদেরকে দিয়ে গিয়েছে বুথে বুথে, প্রত্যেকটা বুথে, সেই ফর্মের সঙ্গে আপনারা কিন্তু ম্যাচ করবেন। এটা
দেখুন, আপনারা ফর্ম তো আপনাদের দিয়েছে, আর সেই ফর্মটা তো আপনাদের কাছেই আছে। তো সেই ফর্মটা আপনাদেরকে ম্যাচ করতে হবে। তো এইটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। যিনি কাউন্টিং এজেন্ট, প্রত্যেকটা বুথের একটা করে কাউন্টিং এজেন্ট কিন্তু থাকবে ওই স্ট্রং রুমের ভিতরে। তাকে অ্যালাউ করা হবে, তার রীতিমতো আইডি পাসওয়ার্ড দেবো, তার দায়িত্বটা সবচাইতে বেশি। তো আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকটা বড় বড় লিডার যদি আমার কেউ প্রতিবেদন দেখে থাকেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে আমার একটা কোর্স সাজেশন থাকবে যে আপনারা অবশ্যই যে কাউন্টিং এজেন্ট থাকবে তাকে একটু স্ট্রং রাখবেন। স্ট্রং রুমের মধ্যে একটু স্ট্রং এজেন্ট দেওয়াটাই বেটার। আমরা যদি একটু নজর, বলে না ওই হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি, ঠিক সেই রকম। তো নজর কিন্তু সরানো হবে না। এখন যে এক্সিট পোলগুলো দেখছি, তাতে অনেকে বলতে পারেন যে দাদা এক্সিট পোল তো খুব ভালো দেখাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টেনশন করার কোনো দরকারই নেই। দেখুন, টেনশন করার সবসময় দরকার রয়েছে। আমরা 2021 সালেও কিন্তু এই এক্সিট পোলটাই দেখেছিলাম, কিন্তু কেমন যেন একটা এলোমেলো হয়ে গেল, তাই না? যখন কাউন্টিং শুরু হলো, আমরা এমন এমন জায়গায় বিধানসভাতে আমরা এমনভাবে লিডে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এমন ডাউনফল আসলো যেটা থেকে মন সম্পূর্ণভাবে ভেঙে গেল। তো জিনিসটা ঠিক সেই রকম মাথায় রাখতে হবে। এটা এখনো কিন্তু অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আর এই অনেক কিছুর মধ্যে কি কি আছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন, এজেন্টকে কেনা বেচা করা যায়। এর আগে আমরা দেখেছি যে এজেন্ট হয়েছে। আমি ওই জন্য বললাম যে স্ট্রং, শক্ত একজনকে এজেন্ট বানাতে হবে, যে কোনো রকম ভাবেই নত হবে না। কাউন্টিং এজেন্ট, এজেন্টকে কেনাবেচা করা যায়, তারপর সেখান থেকে বিভিন্ন রকম কিছু কারচুপি করে ফেলা যায়। এজেন্টকে ভিতরে যখন থাকবে, তাকে ধমকিও শার্ট করে দেওয়া যায়। আর এটা তারা করেছে, এর আগে তাদের অভ্যাস আছে। দেখুন, আপনারা হয়তো বলবেন যে পার্টিকুলার কিছু এলাকায় যেখানে হাঙ্গামা মানে ঝামেলা হয় না, তারা বলবেন না না এরকম হতেই পারে না। এমন এমন এলাকা রয়েছে, আপনারা দেখলেন তো, ওই জাহাঙ্গীর খান, অজয় পাল শর্মা কলকাতায় বেরিয়ে এসেছে, জাহাঙ্গীর খান কিন্তু আবার তার গর্ত থেকে বেরিয়ে এসেছে। তো এইটাই হবে, যখনই একটু নজর সরে যাবে তখনই কিন্তু রিয়াকশন ওরা দেখাবে। ওরা কিন্তু এতদিন পারেনি, যেটা এর আগে হয়ে আসছিল, যে ভোটের আগে থেকে তারা অ্যাকশন শুরু করে, সেই অ্যাকশন কাউন্টিং এর 10 দিন পর পর্যন্ত থেকে যায়। এইবার কিন্তু সেই অ্যাকশনটা শুরু করতে পারেনি। যদি আমরা বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছেড়ে দিই, সেগুলো ছাড়া অ্যাকশন শুরু করতে পারেনি। তাই তাদের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ আছে, আর সেই ক্ষোভটাকে ভেতরেই রাখতে হবে। তাদের বের করতে দেওয়া যাবে না, কোনো রকম ভাবে আমাদের নত হলে কিন্তু চলবে না। আমরা যেমন অঙ্গীকার করেছি পরিবর্তন আনবো, তাই সেইভাবেই থাকতে হবে। আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র একটাই কথা বলবো, ভয় পাবেন না। আইপ্যাকের কর্ণধার বাইরে এসেছে, তাতে কোনো যায় আসে না। আমরা কিন্তু সব ভিতরে গুটিয়ে নিয়েছি, এখন শুধু প্রকাশ করার পালা। অবশ্যই অ্যাক্টিভিটি আপনাদের দায়িত্ব এটার উপর সবচাইতে বড় কাজ করছে। তাই আমরা যেমন অ্যাক্টিভ থাকবো, আপনারাও তেমন অ্যাক্টিভ থাকবেন। আগামী দিনে কি হতে চলেছে সেটা 4 তারিখেই বুঝতে পারবো। 4 তারিখে কার পাল্লা কোন দিকে ভারী সেটা অবশ্যই বোঝা যাবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে একটাই আবেদন থাকবে, যারা পরিবর্তন চান তারা কিন্তু হই উল্লাস করবেন না যে আমরা এক্সিট পোলে জিতে আছি, তার মানে আমরা কিন্তু ফাইনাল জিতে যাইনি। অবশ্যই সেটা মাথায় রাখবেন। আর আগামী দিনে কি হচ্ছে সেটা নজর রেখে 4 তারিখে সবচাইতে বড় পরীক্ষা কিন্তু 4 তারিখ। আর 4 তারিখে এমন নয় যে ঘরে বসে আমরা টিভিতে বসে বসে এক্সিট পোল দেখবো বা টিভিতে বসে বসে কাউন্টিং এর রেজাল্ট দেখবো। আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকে তাদের যে সেক্টর অফিস, যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের বাইরে যত সম্ভব 100 মিটারের মধ্যে কোনো সাধারণ মানুষের প্রবেশ করা নিষেধ থাকলে তবুও আপনাদের সেই 100 মিটারের বাইরে হলেও আপনাদেরকে সেইখানে থাকতে হবে। যাই হোক বন্ধুরা, দেখুন 4 তারিখের রেজাল্ট, আর এর মধ্যে বিনেশ সান্দিল যে জামিন পেল, সেই জামিনটা কি আগামী দিনে কোনো একটা মোড় নিতে চলেছে? এমন কি হতে পারে যে এখান থেকে তারা আবার অ্যাক্টিভ হয়ে উঠলো? এমন কি হতে পারে তারা ইভিএমে আবার কারচুপি শুরু করলো?
কি মনে হয় আপনাদের? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। মে মাসের ৪ তারিখের রেজাল্ট কি বলছে? আপনাদের এক্সিট পোল কি বলে? অবশ্যই সেটাও জানিয়ে যাবেন। তো আজকের এই প্রতিবেদন এখানে সমাপ্ত করব। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে হাত জোড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দিন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।